অদ্রিতা। থানার নতুন অফিসার সমিত দত্ত সামিনের দিকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়াবাড়ি করছিস শামিন। বাড়াবাড়ি করছিস তুই সমীর। একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে নিজের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছিস। কনস্টেবলকে বল আমাকে লকআপে দিতে। ভাইয়ের পাশে থেকেই ইলহাম মির্জা চেঁচিয়ে ওঠে, হোয়াট আর ইউ ড্রয়িং ভাইয়া? পাগল হয়েছে তুমি? বাবা ওদিকে অসুস্থ হয়ে পড়ে আছে, এসব শুনলে তো শেষ হয়ে যাবে। বাবার অবস্থা ভালো নেই ভাইয়া। পাগল কেন হব? অন্যায় করেছি, শাস্তি পাওয়া উচিত। ইলহাম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সমীর দত্ত মাথা ঠান্ডা রেখে বলে, আচ্ছা বুঝলাম, শুরু থেকে বল আবার, কি করেছিস তুই মেয়েটার সাথে? সামিন ক্ষেপে গিয়ে বলে, কতবার বলবো আমি ওকে কিডন্যাপ করেছি, জোরপূর্বক বিয়ে করে ওকে জিম্মি করে রেখেছি, ওর পরিবারের লোকজন ওকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন আমাকে অ্যারেস্ট কর প্লিজ। সমীর বলে, বুঝলাম। তো তুই এসব যার সাথে করেছিস সে কোথায়? কমপ্লেন কোথায়? প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে আমি তোকে অ্যারেস্ট করব? আমি কি থানায় এসে তোর সাথে মশকরা করছি এত রাতে? আমি নিজে স্বীকার করেছি সবটা, সেটা কি যথেষ্ট নয়? ওসি সমীর দত্ত সামিনের দিকে তাকিয়ে থাকে। ইলহাম অসহায়ের মতো তার বড় ভাইকে দেখছে। থানার বাইরে শোরগোলে আওয়াজ শোনা যাচ্ছে। সামিনের দলের ছেলেরা সবাই থানার বাইরে থেকে সামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমীর বেল টিপে একজন কনস্টেবলকে ডাকে। কনস্টেবল এসে দাঁড়াতেই সমীর বলে, বাইরে কি হচ্ছে? স্যার, ইয়াসার মির্জার ছেলেরা। সামিন চুপচাপ বসে আছে। তার দৃষ্টি টেবিলের উপরে একটা পেপারের ওয়েটে নিবদ্ধ। সমীর সামিনের দিকে তাকিয়ে বলে, তুই যা করতে চাইছিস তাতে তোর পুরো লাইফ, তোর রাজনৈতিক লাইফ জাস্ট ধ্বংস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না? পদত্যাগপত্র জমা দিয়েছি। রাজনৈতিক জীবন বলে তো আর কিছু নেই আমার। আমার লাইফের কথা যদি বলিস ওটা এমনিতেও নষ্ট। ইলহাম আকুতি সুরে বলে ওঠে। ভাইয়া কেন এমন পাগলামি করছো? সামিন কোনো জবাব না দিয়ে সমীরের চোখে চোখ রেখে বলে, অ্যারেস্ট কর আমাকে। আলো ফোনটা কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা ভাইয়া আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তা তুমি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো। তো আমি কি করব ইসমাম? আমি তো কোনো কমপ্লেন করিনি। তোমার ভাইয়া নিজে থেকে এসে এসব করেছে। সেটাই অদ্রিতা, ভাইয়া নিজে থেকেই করছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমরা আমার সাথে এমন করছো কেন ইসমাম? তোমাদের পরিবারের সবার মুখের দিকে তাকালে মনে হয় আসল অপরাধী আমি, তোমার ভাইয়া নয়। আমার অন্যায়টা কি, অপরাধ কি আমার, বলো? ইসমাম স্বাভাবিক গলায় বলে, অপরাধ করেনি এমনটা তো নয় অদ্রিতা, ভাইয়াকে ভুল বুঝে চর মেরেছ, হেনস্থা করেছ একজন মানুষকে। আলো অবাক হয়ে ইসমামের কথা শুনে বলে, তার জন্য কি আমি যথেষ্ট শাস্তি পাইনি ইসমাম? তোমার ভাইয়া নিজের হাতে আমাকে শাস্তি দিয়েছে। আমি তার পা ধরেছি, তুমি জানো। সেদিন তোমাকে বলিনি সেসব কথা। যথেষ্ট শাস্তি পেয়েছি। উল্টো আমার বাবা যা করেইনি তার জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাইয়া। ইসমাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো থাকা ওই মানুষটার সাথে জড়িয়ে আছে অদ্রিতা। প্রত্যেকটা মানুষের খুশি ওই মানুষটার উপর নির্ভর করে। এখন তুমি কি করবে সেটা তোমার বিবেচনা। অন্যায় আবদার বলো বা যাই বলো, মনে হলো তোমাকে বলতে পারি তাই বললাম। আর হ্যাঁ, আমি তোমাকে অপরাধী বলছি না অদ্রিতা, কোনো অবস্থাতেই না। আমার শুধু আমার ভাইয়ার জন্য কষ্ট হচ্ছে, যেমনটা তোমার জন্য হতো। ইসমাম ফোনটা কেটে দেয়। আলো ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায়। ঋতু সোফায় বসে আছে, শাড়ি আঁচল দিয়ে চোখের পানি মুছে আলোর দিকে তাকিয়ে বলে, দয়া করে ভাবি, নিজের ভাইদের ভালোবাসা স্নেহ আমি পাইনি। ওই মানুষটা দিয়েছে আমাকে সেসব। আমি দয়া চাইছি তোমার কাছে আমার ভাইয়ের জন্য। রাহাতের ফোন বাজছে। থানার বাইরে দাঁড়িয়ে আছে সে। ভেতরে এইমাত্র জামিল গিয়েছে। ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাহাত ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে সাগর ভুইয়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। খিটখিট করে হাসতে হাসতে বলে, কিরে শামিমের চামচা, তোদের বাইয়ের হাওয়া বেরিয়ে গেছে দেখলাম। এখন কেমন লাগছে তোদের?
রাহাত চুপ করে থাকে। সাগর বলতে থাকে, শালা ভয় পেয়ে মাঠ ছেড়েছে নাকি? কোথায় তোর ভাই, কোথায়? রাহাত এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নিচু করে দাঁত খিচিয়ে বলে, তুই বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, তুই এত উড়িস না। আচ্ছা তাই নাকি? তাহলে টুট শব্দ হয়। রাহাত ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ থানার সামনে বাইক দাঁড় করিয়ে এগিয়ে যায়। রাহাত বলে, ভেতরে আছে, জেদ ধরে বসে আছে, কারোর কোনো কথা শুনছে না। আপনি তাড়াতাড়ি যান ভাই। জামিল সামিনের হাত ধরে রেখে উৎকণ্ঠার নিয়ে বলে, ভাই, সাংবাদিক এসে ভিড় করেছে, আপনি চলেন এখান থেকে, দোহাই লাগে। তোর বউ অসুস্থ, বাড়িতে যা জামিল। গভীর কণ্ঠে বলে সামিন। সমীর সামিনের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ ছুটে এসে সামিনকে ধরে, ঝাঁকুনি দিয়ে বলে, শেষ করছি সবটা। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় সামিন। তারপর সমীরের দিকে তাকিয়ে বলে, অ্যারেস্ট মি। ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সমীর কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে একজন কনস্টেবলকে বলে, নিয়ে যাও ওকে। সামির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কনস্টেবল এসে নিয়ে যায় তাকে। ইলহাম আহত চোখে তাকিয়ে থাকে। ফুয়াদ সমীরের দিকে অসহায়ের মতো তাকায়। সমীর বলে, ওকে শান্ত করার জন্যই পাঠিয়েছি লকআপে। কমপ্লেইন না পেলে আমার বাপেরও 7 দিন ওকে আটকে রাখার। চিন্তা করিস না। বাড়ির জামাটা পাল্টে একটা শাড়ি পরে নেয় আলো। পার্স ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়ে বসার ঘরের দিকে যায়। ঈশিতা উঠে দাঁড়ায়। রেহানা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো তার উত্তর না দিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতুকে নিয়ে বাড়িতে যাও আপু, ও এমনিতেই অসুস্থ। আর তুমি কোথায় আছো? ঠান্ডা গলায় প্রশ্ন করে ঈশিতা। আলো কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। অনেক খুঁজে একটা রিকশা পেয়ে অবশেষে থানার সামনে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এদিক ওদিক তাকায়। থানার বাউন্ডারির ভেতরে সামিনের ছেলেরা দাঁড়িয়ে আছে। আলোকে দেখে তোপ সবাইকে নিচু স্বরে বলে, কে এসেছে দেখ। সবাই মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো ধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের দৃষ্টি উপেক্ষা করে থানার দালানের ভেতর ঢোকে। স্যার, একজন মেয়ে এসেছে আপনার সাথে কথা বলতে। কনস্টেবল কথা শুনে সমীর দত্ত তার দিকে তাকিয়ে বলে, একটু অপেক্ষা করতে বলো তাকে। অভিযোগ থাকলে নাও, আমি ব্যস্ত ইউসুফ। স্যার, মেয়েটির নাম অদ্রিতা আলো। সমীর ফুয়াদের দিকে তাকিয়ে বলে, এই সে নয় তো? ফুয়াদ বলে। সমীর দত্ত কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, ভেতরে নিয়ে এসো। নীল রঙের একটা শাড়ি, জমিনের নেভি ব্লু সুতোর কাজ, আঁচল টেনে নিজেকে জড়িয়ে রেখেছে। চেহারায় সাজসজ্জা নেই কোনো, একেবারে সাদা মাটা। সমীর পা থেকে মাথা পর্যন্ত দেখে খুব ভদ্রভাবে বলে, বসুন। আলো ঘরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তারপর সরাসরি সমীরের চোখের দিকে তাকায়। সমীর বলতে থাকে, বলুন। ইয়াসার মির্জা কোথায়? নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। লকআপে। আলো চমকে ওঠে। সমীর বলে, আমরাই কনস্টেবল পাঠাতে যাচ্ছিলাম আপনাদের বাড়িতে। আলো সমীরের দিকে তাকিয়ে আছে। সমীর বলতে থাকে, ইয়াসার মির্জা তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি আপনাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছেন, জিম্মি করে রেখেছেন, আপনার এবং আপনার পরিবারের প্রাণনাশের হুমকি দিয়েছেন। এসব আপনার কাছ থেকে শুনতে চাই। এসব ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা ব্যবস্থা নিয়ে ইয়াসার মির্জাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি নির্ভয়ে বলুন। আলো মাথা ঘুরিয়ে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। সমীর বলে, বলুন, তিনি আপনাকে জোরপূর্বক বিয়ে করেছেন, কিডন্যাপ করেছেন আপনাকে? আলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অস্ফুট স্বরে বলে, না। কোনো শারীরিক মানসিক আঘাত করেছেন কিংবা আপনার শ্লীলতাহানি করেছেন? আলো মাথা নাড়ায়। উনি যা যা বলছেন সবটা মিথ্যা। আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, জি। ওসি সমীর দত্ত আলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে ওঠে, লিখিত বয়ান দিন। আলো একটা কাগজে
বয়ান লিখে নিচে সই করে দেয়। তারপর কাগজটা সমীর দত্তের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে, আমি একটু ইয়াসার মির্জার সাথে দেখা করতে চাই। সমীর দত্ত একজন কনস্টেবলের দিকে তাকায়। কনস্টেবল আলোকে উদ্দেশ্য করে বলে, আসুন আমার সাথে। হার্টের রিং পরানো, চেন্নাই গিয়ে প্রত্যেক 6 মাস অন্তত চেক আপ করতে হয়। একটু একটু চাপ পড়লেই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিছানায় শুয়ে শুয়ে ছেলের জন্য দুশ্চিন্তা করছে ইমতিয়াজ মির্জা। কাজের মেয়ে দুটো ছাড়া বাড়িতে আর কেউ নেই। শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কেউ টেরও পাবে না। হঠাৎ খুবই ভয় হতে থাকে ইমতিয়াজ মির্জার। তার সময় কি তাহলে শেষ? কিন্তু সে এভাবে ছেলে মেয়েদের মুখে না দেখে মরতে চায় না, কখনোই না। নিচু গলায় সিতারাকে ডাকতে থাকে। সিতারা এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, জি খালুজান। ওদের কোনো খবর পেলি? কেউ কিছু জানাচ্ছে না কেন? পোনা এসে দাঁড়ায়। ইমতিয়াজ মির্জা বিছানার কাছে দাঁড়িয়ে বলে, খবর পাইনি ভাইজান, আপনি এত উতলা হবেন না। সাবেন বাবার কিছু হবে না। দুজনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাঝখানে লোহার শিক। সামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে, তারপর চোখ সরিয়ে নিয়ে চুপ করে থাকে। আলো শীতল চোখে সামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শিক ধরে বলে ওঠে। সামিন চুপ। আলো বলতে থাকে, আপনি দয়া শুধু আপনিই দেখাতে পারেন। খুব সুপ্রিয়টি কমপ্লেক্স ভোগেন, তাই না? নিজেই সর্বসেবা, আপনি সব কিছুর নিয়ন্ত্রক, এটাই ভাবেন। সবার প্রতি দয়া দেখানোর ক্ষমতা রাখেন। আজ আমি আপনার প্রতি দয়া দেখালাম ইয়াসার মির্জা। এই আলো নামের মেয়েটার দয়ায় এ যাত্রায় আপনি বেঁচে গেলেন। সামিন আলোর দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, কেন দেখিয়েছো দয়া? কেন দেখিয়েছি? আপনার বোনের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের বউ এবং ভাইপোর জন্য। আমারও একটা পরিবার আছে, তাই আমি আপনার পরিবারের ভোগান্তি চাইনি। ন্যূনতম হলেও 2 বছর জেলে পচে মরতেন। আমি আপনার মতো নির্দয় না, যে বাবা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে জিম্মি করে রাখে। আপনার বাবা হার্টের সিরিয়াস পেশেন্ট, তাই দয়া দেখিয়েছি। সামিন চুপ করে থাকে। আলো বলতে থাকে, অবশ্যই এসব আমি এমনি এমনি করিনি। এসবের বিনিময়ে আমি একটা জিনিস চাইব, আর সেটা হচ্ছে আপনার থেকে মুক্তি, যা বারবার চাইতাম। সামিন আলোর চোখের দিকে তাকিয়ে আছে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। একটু পরে সমীর দত্ত এসে লকআপের সামনে দাঁড়ায়। একজন কনস্টেবল লকআপের তালা খুলতে থাকে। সমীর দত্ত বলে, ইচ্ছে করছে আইনের লোককে বিভ্রান্ত করার অপরাধে তোর নামে চার্জ লাগিয়ে দেই, কিন্তু তোর এই মাসুম চেহারাটা দেখে মায়া হচ্ছে। সামিন চুপ করে দাঁড়িয়ে থাকে। সমীর বলে, ভাবি সুন্দরী, তোর পাশে মানিয়েছে। সামিন লকআপ থেকে বের হয়। সমীর দত্ত বলে, প্রবলেম কি, খুলে বল। পদত্যাগপত্র জমা দিয়েছিস কেন? পাগলামি করছিস কেন? স্যার। একজন কনস্টেবল তড়িঘড়ি করে ছুটে আসে। সামিন আর সমীর দত্ত তার দিকে তাকায়। সমীর বলে, কি হয়েছে? খবর এসেছে, স্যার ইয়াসার মির্জার বাবা হসপিটালে। দৌড়াতে দৌড়াতে হসপিটালের ভেতরে ঢোকে সামিন। করিডোরে ঈশিতা, পরি, ঋতু এবং দলের কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সামিন এবং ইলহাম এগিয়ে যায়। ঈশিতা ভাইকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোনের মাথায় হাত বুলিয়ে এদিক ওদিক অসহায়ের মতো তাকাতে থাকে সামিন। আরাফের দিকে তাকিয়ে বলে, কখন হয়েছে এসব? পরি এগিয়ে আসে, কাতর সুরে বলে, আমি হোস্টেল থেকে বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা। বাবা কটেজে এসেছিল, দোতলায় উঠে দেখি মেঝেতে পড়ে আছে। সামিন ঈশিতাকে সরিয়ে দিয়ে এগিয়ে যায়। ইলহাম তার পিছু পিছু যায়। কেবিন থেকে ডক্টর বের হয়ে এদিকেই আসে। সামিন কিছু জিজ্ঞেস করার আগেই ডক্টর নরম গলায় বলে ওঠে, আই এম সরি, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। সামিন ডক্টরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। এমন সময়
ধপ করে শব্দ হয়। পেছনে মাথা ঘুরিয়ে সামিন দেখে ঈশিতা ফ্লোরে পড়ে গিয়েছে অচেতন হয়ে। মাম্মা, দাদু ভাই ওখানে কেন ঘুমাচ্ছে? ইহান প্রশ্নটি করে ঋতুর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ঋতু নিশ্চুপ চোখে পানি ফেলছে। সংসারের সব তিক্ত মিঠা অভিজ্ঞতা একপাশে রেখে লোকটা তার শ্বশুর, তার স্বামীর বাবা। ঋতু জীবনে তার ভূমিকা ছিল। ইলহামের হাতে যখন অত্যাচারিত হতো ওই খাটিয়ায় শুয়ে থাকা লোকটা সান্ত্বনা দিতে আসতো। লোকটা আদর্শবান কোনো লোক না, যথেষ্ট ত্রুটি তার রয়েছে, কিন্তু ঋতুর কাছে খারাপ কিংবা অসম্মানের কেউ না। লোকটার জন্য ঋতুর কান্না পাচ্ছে খুব। ছেলের কথায় জবাব না দিয়ে ঋতু মাথা ঘুরিয়ে লিভিং রুমের আশেপাশে তাকায়। ঈশিতা আর্তনাদ করে কেঁদে যাচ্ছে। খাটিয়ার দুই পাশে তার দুজন ছেলে বসে আছে, যেন বাবার কিছু বলছে তাদের। চুপচাপ শুয়ে আছে তারা, শুনছে তারা। ভোর 4টা প্রায়। ইমতিয়াজ মির্জার লাশ কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। আত্মীয় স্বজনের ভিড় জমে গিয়েছে শান্তি নীড়ে। জামিল এগিয়ে গিয়ে মেঝেতে সামিনের পাশে চুপ করে বসে পড়ে। সামিনের দৃষ্টি মেঝের দিকে। জামিল মৃদু স্বরে বলে, ভাই, ইসম্যাম ফোন দিচ্ছে বারবার, ওকে জানাবো? সামিন অনুভূতি শূন্য দৃষ্টিতে জামিলের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে দে ফোনটা। ভাইয়া। ইসমামের কণ্ঠে উৎকণ্ঠা। সামিন অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, চিন্তা করিস না ছোট, থানায় কিছুই হয়নি, আমি বাড়িতে। ইসমাম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, বাবা ঠিক আছে? সন্ধ্যায় শুনলাম অসুস্থ। সামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে কি নেই তা তো জানি না ছোট। মানে? কাল সকাল 10টায় বাবার জানাজা। কেমন মেয়ে তুই? স্বামীর ঘর করবি না? ঠিক আছে, তাই বলে একটা মানুষ মারা গিয়েছে তবু একটু সহানুভূতি আসছে না তোর? আলো মাথা ঘুরিয়ে প্রফেসর শিবলির ওয়াইফের দিকে তাকায়। প্রফেসর শিবলির ওয়াইফ বলতে থাকে, একটা মানুষের বাবা মারা গিয়েছে, তোরও তো বাবা আছে। আতাউর ভাইয়ের কিছু হলে তোর কেমন লাগে? ওই লোকটারও তো এখন তেমন লাগছে, তবুও তোর দিল নরম হচ্ছে না? খালা, ওনার মৃত্যুতে আমি খুশি হইনি, এভাবে বলো না। তাহলে বসে আছিস কেন? সমবেদনা জানা। আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রফেসর শিবলির ওয়াইফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসার ঘরের দিকে যায়। আলো উঠে আতাউর আলমের ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। টুপিটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়ে আতাউর আলম আলোর দিকে তাকায়। আলো মৃদু স্বরে বলে, যাচ্ছ তুমি? আতাউর আলম নিচু স্বরে বলে, না গেলে কেমন দেখায় না মা, আমরা সামাজিক জীব। আলো চুপ করে থাকে। আতাউর আলম আমতা আমতা করে বলে, আর তাছাড়া ইয়াসারের সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু ও একজন বিশিষ্ট সমাজসেবক, এতগুলো এতিমখানা ইমার্জেন্সি চালায়। আর তাছাড়া ইয়াসারের সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু ও একজন বিশিষ্ট সমাজসেবক, এতগুলো এতিমখানা এজেন্সি চালায়। সাংবাদিক অ্যাসোসিয়েশনের সবাই যাচ্ছে, এটা আমাদের অ্যাসোসিয়েশনের নীতি। আমার না যাওয়াটা দৃষ্টিকটু। আলো বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, জানাজা কয়টায়? 10টায় পারিবারিক কবরস্থানে দাফন হবে। রিকশা থামিয়ে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাস্তাটা মানুষে গিচগিচ করছে। অবশ্য বিশিষ্ট সমাজসেবক বাবা মারা গিয়েছে, এক সময় সেও এমপি ছিল, এত লোকজন তো থাকবেই। আলোর অস্বস্তি বাড়ছে। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছে। এখনো কোনো চেনা লোকের চোখে আলো পড়েনি। এদিক ওদিক তাকিয়ে গেটের ওপরে লেখা শান্তিনীর কথাটার দিকে আলোর চোখ পড়ে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে পা বাড়ায়। যে বাড়িটা একবার ছেড়ে চলে গিয়েছে, পুনরায় প্রকৃতি তাকে সেখানেই টেনে এনেছে, কিন্তু কিসের জন্য? চোখের সামনে বাবাহারা ঈশিতার কান্নামাখা চেহারাটা ভেসে উঠছে সেজন্য। অপারেশনের সময় যেভাবে আলোকে মানসিক সাপোর্ট দিয়েছে মেয়েটা, আলো কি একটুও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এতটাও কঠিন মেয়ে আলো নয়। ধীর পায়ে হেঁটে গেটের ভেতরে পা রাখতেই সে দাঁড়িয়ে পড়ে। ইলহাম এবং দলের ছেলেরা
পোচের ডান পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম কাঁদছে। এমপি মহোদয় ইলহামের কাঁধে হাত রেখে কিছু একটা বলছে, মনে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে। সবার মাথায় টুপি, সম্ভবত এক্ষুনি সবাই দাফন কার্য শেষ করে এসেছে। অবচেতন মনে আলোর চোখ দুটো একজনকেই খুঁজছে। হুট করে আলো চেতনা ফিরে পেতেই নিজের কাজে নিজেই প্রচন্ড অবাক হয়। জড়তা কাটিয়ে সামনে এগিয়ে যেতেই ইলহাম এবং দলের ছেলেদের সামনে পড়ে যায় আলো। সবাই কয়েক মুহূর্ত আলোর দিকেই তাকিয়ে থেকে চুপচাপ হেঁটে চলে যায় সেখান থেকে। আলো শান্তি নিয়ে অন্দরমহলে প্রবেশ করে। করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে এগোতেই কেউ চেঁচিয়ে বলে ওঠে, দাঁড়াও। আলো দাঁড়িয়ে পড়ে। ইলোরা মির্জা আলোর সামনে এসে দাঁড়ায়। আলো তার দিকে তাকায়। কেন এসেছো তুমি? আলো কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, সে কেন এসেছে তার সঠিক কোনো ব্যাখ্যা নেই তার কাছে। তবুও কথা গুছিয়ে নিয়ে বলে, ঈশিতা আপু। ইলোরা মির্জা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে সরে দাঁড়ায়। নিচতলার লিভিং রুম থেকে চাপা আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। লিভিং রুম ভর্তি মানুষ। আলো ইলোরা মির্জার দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায়। ভিড় ঠেলে দেখতে পায় ঈশিতা মেঝেতে বসে বিলাপ করে যাচ্ছে উন্মাদের মতো। দৃশ্যটা দেখে আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। কিছু বছর পূর্বে মাকে হারিয়েছে, আর এখন বাবাকে। পুরোপুরি এতিম মেয়েটা। আলোর বুকে যন্ত্রণা হচ্ছে খুব। এই পরিস্থিতিতে তো সেও পড়তে পারত। ঋতু মাথা তুলে আলোর দিকে তাকাতেই থমকে যায়। আলোকে সে আশা করেনি। পরে উঠে আলোর দিকে ছুটে এসে আলোর হাত ধরে ঈশিতার কাছে নিয়ে ঈশিতাকে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে। আলো গিয়ে ঈশিতার মুখোমুখি বসে পড়ে মেঝেতে। ঈশিতা কাঁদতে কাঁদতে আলোর দিকে তাকায়। আলো খুবই সংকোচের সাথে ঈশিতার গালে একটা হাত রাখে। একটা মমতাময়ী হাতের স্পর্শ পেয়ে ঈশিতার দু চোখ বন্ধ করে ফেলে, জড়িয়ে ধরে আলোকে। তারপর ফোপাতে ফোপাতে ঋতুর পাশে বসে নিশ্চুপে কেঁদে যাচ্ছে। লিভিং রুমে যত মহিলা আছে সবাই সান্ত্বনা বাণী শুনিয়ে যাচ্ছে। আলো ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইলোরা মির্জা এগিয়ে গিয়ে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, কাকে জড়িয়ে ধরে আছিস তুই? ও মজা পাচ্ছে, মজা। আলো কপাল কুঁচকে ফেলে, কঠিন গলায় বলে, বাজে কথা বন্ধ করুন। একজনের মৃত্যুতে আমি মজা পাবো কেন? একজনের মৃত্যুতে না, এই পরিবারের ভোগান্তিতে মজা পাচ্ছিস তুই, হতচ্ছাড়ি। সব মহিলারা হতভম্ব হয়ে যায় ইলোরার কথা শুনে। আলো ধমকের সুরে বলে, কথা বুঝে শুনে বলবেন, মুখ সামলে বলবেন। দাদি। নরম গলায় সামিন ইলোরাকে ডাকে। ইলোরা ঘুরে তাকায়। সিঁড়ির কাছটাতে দাঁড়িয়ে আছে সামিন। সাদা রঙের পাঞ্জাবি পরনে, তার মাথার টুপিটা খুলে হাতে নিয়েছে। আলো ঈশিতাকে রেখে উঠে দাঁড়ায়। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে সামিনকে দেখে। যে লোকটা তাকে একদিন বাবা হারা করে দিতে পারত, আজ নিজের বাবা হারিয়ে কতটা পরিবর্তন এসেছে চেহারায় সেটা দেখতে থাকে। সামিন একবারের জন্য আলোর দিকে তাকায়নি। সে নিষ্প্রাণ গলায় আলোকে বলে, কেউ মৃত ব্যক্তির বাড়িতে সমবেদনা জানাতে আসলে তাকে এইভাবে অপমান করতে নেই। কথাটি বলে সামিন দোতলায় উঠার জন্য পাশ রাখে। সিঁড়ির প্রথম ধাপে পেছন থেকে আলো বলে ওঠে, দাঁড়ান। সামিন দাঁড়িয়ে পড়ে, কিন্তু আলোর দিকে ঘুরে তাকায় না। আলো এগিয়ে এসে সামিনের পেছনে দাঁড়িয়ে বলতে থাকে, জানি এই সময়ে এসব বলা উচিত না, তবুও বাধ্য হয়ে বলছি। আমার দাদুর দেওয়া একটা চেইন বিক্রি করে টাকা নিয়ে এসেছি আমি। টাকাগুলো নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন। ঋতুর কাছে দিয়ে যাও, টাকা গোনার পরিস্থিতিতে আমি নেই। অস্ফুট স্বরে বলে সামিন। আলো বলতে থাকে, জানি এই সময়ে এসব কথা আপনাকে বলা ঠিক হচ্ছে না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাবার মৃত্যুটা কি কোনোভাবে আমার জন্য হয়েছে? আমি দায়ী? সামিন নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে, মোটেই না, অবান্তর কথা। আলো বলতে থাকে,
কাল সন্ধ্যার ঘটনার পর থেকে আপনার বাড়ির লোকজন আমাকে অপরাধী সাজিয়ে আমার দিকে আঙুল তুলছিল। অপরাধী তার অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় শাস্তি পেতে গেল, সেজন্য ভিকটিমকে দোষী সাব্যস্ত করা হলো। কেন সেটা সে অপরাধীকে আটকাচ্ছে না? সেটা কি উচিত ছিল? উচিত হয়নি। ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আজ আমি এখানে ঈশিতা আপুকে সমবেদনা জানাতে এসেছি, সেটা কি ভুল হয়েছে? ভুল হয়নি, তুমি মহৎ। তাহলে আপনার বাড়ির লোকজন এভাবে কেন অপমান করবে, যেন আমি একজন অপরাধী, যেখানে আমার কখনো কোনো দোষ ছিলই না? আপনি যা করেছেন তার বিনিময়ে অতটুকু রিয়্যাক্ট করা কি স্বাভাবিক না? আমার ঠান্ডা মাথায় বলুন। সামিন নিচু স্বরে বলে, স্বাভাবিক। তাহলে সবাই বারবার আমাকে দোষারোপ করছে কেন, যেন আমি সর্বনাশী? সামিন এদিক ওদিক স্বাভাবিক গলায় বলে, দাদি বৃদ্ধা মানুষ, তাই এমন করছে। দাদির হয়ে আমি ক্ষমা চাচ্ছি। সমবেদনা জানানো হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। কোনো কিছুতে তোমার কোনো দোষ নেই। তুমি নির্দোষ ছিলে, আছো, এবং আমার কাছে বরাবর নির্দোষ থাকবে। সামিন ওদিক ফিরেই স্বাভাবিক গলায় বলে। আলো সামিনের মাথার দিকে তাকিয়ে থাকে। সামিন একবারের জন্য আলোর দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বাতাসে নির্বাচন গন্ধ পাচ্ছি। চোখ বন্ধ করে একটা প্রশান্তির গভীর নিঃশ্বাস ফেলে সাগর বলে। শমশের ভূঁইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাগর চোখ মেলে তাকিয়ে বলে, বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা। বিষয়টা যাই হোক না কেন, লাভ তো আমাদেরই হচ্ছে। এরকম অনাকাঙ্ক্ষিত সুযোগ হাতে চলে আসলো। কিন্তু হজম করতে বেশ কষ্ট হচ্ছে আমার। মানে আপনি ভাবতে পারেন সিংহ তার স্বাদের রাজ্য স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। শমশের ভূঁইয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সিংহ রাজত্ব ছেড়েছে শুধু, তার উপাধি না। ওকে আন্ডার এস্টিমেট করিস না বাপ। অতীতে বহুবার ওকে আন্ডার এস্টিমেট করে কোপ খেয়েছি। বাবার কথায় সাগর মাথা নাড়ে, তারপর বলে, ঠিক বলেছ। ওর মতিগতি বোঝা মুশকিল। নজরে রাখতে হবে ওকে। ভাইয়া। দরজার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে। সামিন দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়েছিল। ঋতুর কথায় মাথা ঘুরিয়ে তাকায়। ভাইয়া, আত্মীয় স্বজনরা বাড়িতে খাবার দিতে চাচ্ছে, তাদের কি বলবো? এসব কেন? নিয়ম নাকি ভুলে গেলেন? নিয়ম? সামিন অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, তারপর উত্তরের অপেক্ষা না করেই ঋতু বলে, যা মন চায় করো। ঋতু দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্ত পরে বলে, এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি বাড়িতেও মিসকিন ডেকে খাইয়ে দিতে। আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। অনুমতির কি আছে ঋতু? তুমি যেটা ভালো মনে করো। জামিলকে টাকা দিয়ে সব বুঝিয়ে দাও। তারপর কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলে, তুমি এই অবস্থায় দৌড়াদৌড়ি করো না। খাওয়া দাওয়া ঠিক মতো করো। ইহানকে খাওয়াও, ঈশিতাকে খাওয়াও। তোমরা না খেয়ে থাকলে বাবা ফিরে আসবে না। আর আপনি খাবেন না? গতকাল রাত থেকে কিচ্ছু খাননি। খাবো। এক গ্লাস পানি পাঠিয়ে দাও কাউকে দিয়ে। ঋতু চলে যাওয়ার আগে নিচু স্বরে বলে, ভাবি আমার কাছে কিছু টাকা দিয়ে গেছে, কোথায় রাখবো ভাইয়া? বিছানার উপর রেখে যাও। রেহানা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ভেতরে উকি দিচ্ছে। আলোক খেয়াল করেছে কিন্তু কিছু বলছে না। হিয়া মাথা ঘুরিয়ে রেহানার দিকে তাকিয়ে বলে, আন্টি আসুন না, ভেতরে আসুন। রেহানা ভেতরে ঢোকে। আলো তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলতে চাইলে বলতে পারো। রেহানা আমতা আমতা করে বলে, ওই বাড়িতে ভাত তরকারি দেওয়াটা উচিত নয় কি? কোন বাড়িতে? মরা বাড়িতে। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কেন? তুমি কি সত্যি সত্যি বেআই বাড়ি ভাবছো ও বাড়িকে? রেহানা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, পাড়া প্রতিবেশীরা বাঁকা কথা শুনিয়ে যাচ্ছে। কোন জন্মের পাড়া প্রতিবেশীর কথা আমি গায়ে লাগিয়েছি? এখন ভাত তরকারি রেঁধে পাঠাবে। কাল ওই স্বামী নিয়াসার এসে তোমার কাছে জামাই আদর খেতে চাইবে। খাওয়াবে তুমি? আলো এভাবে কথা বলিস না।
লোকটার বাবা মারা গিয়েছে। এখন অন্তত চুপ কর, শুনতে ইচ্ছে করছে না আর। হিয়া চেঁচিয়ে বলে ওঠে। আলো চুপ হয়ে যায়। রেহানা বলতে থাকে, তোর বাবাও বলছিল তোর মত থাকলে পাঠাবো। এক সমাজে চলতে গেলে শত্রুর বাড়িতেও তো মানুষ এইসব দেয় সামাজিকতার খাতিরে। হ্যাঁ, তোমরা এখন মেয়ের কিডন্যাপার আর ছেলেদের গলায় চাকু ধরা লোকের মর্মে মরিয়া হয়ে উঠেছো। যাও পাঠিয়ে দাও। আমাকে বলছো কেন? পাড়া প্রতিবেশীর থেকে অনুমতি নাও। রেহানা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হিয়া আলোর দিকে তাকিয়ে বলে, তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ? আমি সেদিন রেপ হতে পারতো রিয়া। হয়নি তো, তাই না? তোকে বিয়ে করেছে। রোজ কত শত পলিটিশিয়ানরা মেয়েদের রেপ করে বনে জঙ্গলে ফেলে দিয়ে যায়, কেউ খবর রাখে না। এমন কিছু তো তোর সাথে হয়নি। তোকে বিয়ে করেছে, শেষমেশ ভুল বুঝতে পেরে তোর জন্য নিজের ক্যারিয়ারে বলি চড়িয়েছে। তোরা যে দৃষ্টিকোণ থেকেই অন্যায়টাকে দেখবি না কেন হিয়া, ওইটা অন্যায়ই থেকে যাবে, একটা ঘোর অন্যায়। হ্যাঁ, অন্যায় অন্যায়ই থাকবে, কিন্তু একজন অপরাধী যে সারা জীবন অপরাধী থাকবে, তোকে এমন কথা মাথা দিবি কে বলেছে? জবাব দে আমাকে। না, সে হজ করে হাজি হয়ে গিয়েছে, কিন্তু আমি তার কাছে যাব না। কি করবি এখন আমাকে তোরা? মেরে ফেলবি? মেরে ফেল। হিয়া চুপ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো বলে, তোদের কাছে সে ফেরেশতা সম মানুষ, কিন্তু আমার কাছে সে একটা অপরাধীই থাকবে। অপরাধীকে ক্ষমা করা যায়, তার প্রতি সহমর্মিতা দেখানো যায়, কিন্তু সংসার করা যায় না হিয়া। আমি কোনো সমঝোতার সংসার চাই না হিয়া, আমি চাই একটা ভালোবাসার সংসার। ওনাকে আমি কখনো ভালোবাসা বুঝাতে পারবো না রে। বুঝবি না তোরা, আমাকে কেউ বুঝবি না। শরীর খারাপ? ফুয়াদ ঘরের ভেতরে ঢুকে সামিনের বিছানায় বসে। সামিন আতশোয়া হয়েছিল। মৃদু স্বরে বলে, মাথা ব্যথা, মেডিসিন নিয়েছি। ঈশিতার জন্য ডাক্তার ডাকা হয়েছে, অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। পড়ে আছে, দেখবে। ইসমামের সাথে কথা হয়েছে। বিকেলে হয়েছে। ভেঙে পড়েছে খুব, ওকে সামলানোর কেউ নেই ওখানে। আর তোকে? ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে বলে, তারপর বলতে থাকে, তোকে সামলানোর কেউ আছে, তুই নিজেকে দেখেছিস? তুই আছিস, জামিল আছে, আর কাকে লাগবে আমার? সামিন ঠান্ডা গলায় জবাব দেয়। কিছুক্ষণ দুজনে চুপচাপ। তারপর সামিন বলতে থাকে, বাবা সবসময় আফসোস করতেন তার মৃত্যু শয্যায় ইসমাম পাশে থাকবে না। আজ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, তার একটা সন্তানও থাকতে পারল না। সবকিছু খেটে দেয় আমি ফুয়াদ। তুই ঠিক বলিস, আমি বড্ড অযোগ্য। ফুয়াদ তার বন্ধুর কাঁধে হাত রাখে। সামিন দ্রুত নিজেকে সামলে নেয়। ফুয়াদ প্রসঙ্গ পাল্টাতে বলে, আতাউর আলমের বাড়ি থেকে ভাত তরকারি পাঠানো হয়েছে। সামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, হঠাৎ কি হয়েছিল? কেন এত বড় সিদ্ধান্ত নিলি? ও আমাকে বলল ওর লাইফে আমার অস্তিত্ব টের পেলেও ও সুইসাইড করবে। এত বড় একটা কথা বললো। তুই ঘৃণার পরিমাণ দেখেছিস? কতটা ক্ষত দিয়েছি আমি ওকে। কিচ্ছু সারাতে তো পারবে না। ভাবলাম একটু স্বস্তি দিই ওকে। ও মনে করে আতাউর আলম ভোটে দাঁড়ালে জিতে যেত, তাই আমি সেই ব্যবস্থা করে দিলাম। এতটুকু স্বস্তি তো ওকে দেওয়ার ক্ষমতা আমি রাখি, ও স্বস্তি পাক। ডেলিভারি বয় এসে নিচে দাঁড়িয়ে আছে। আলোয়ার শেফালির হাতে হাতে আচারের বয়মগুলো নামিয়ে নিচ্ছে। সঞ্জিদা বিউটি হিয়া শ্রাবণী মশলা প্রক্রিয়াজাত করছে। ডেলিভারি বয়কে দোকানে লিস্টগুলো বুঝিয়ে দিয়ে আলো ওনার হাত মুছতে মুছতে ছাদে যায়। ছাদে গিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আজকের মতো কাজ শেষ। শেফালি আপু আর বিউটি আপু তোমরা যাও, তোমাদের তো কাজ রয়েছে আরো। বাকি কাজ আমরা হাতে হাতে করতে পারবো। সত্যি বলছো? যাবে আলো? আলো হেসে বলে, যাও। শেফালি আর বিউটি চলে যায়। আলো বসে যায় বাকিদের সাথে মশলা প্রক্রিয়াজাত করতে। কিছুক্ষণ পরে নিচে চেঁচামেচির শব্দ শোনা যায়। সবাই সবার মুখের দিকে তাকায়। আলো উঠে গায়ে ওড়না জড়িয়ে নিচে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির আঙ্গিনায় চলে আসে। আশেপাশে বাড়ির বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আলোর বাবা মাও আছে। আলোকে দেখে ব্যবসায়ী জালাল উদ্দিন বলে ওঠে, এই যে এসে গিয়েছি আসল লোক।
আলো বলে, কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে? তোমার জন্য তো এই পাড়ায় শান্তিপূর্ণভাবে কেউ থাকতেও পারবে না দেখছি। কি করেছি আমি? কি করছো? আজকাল হিজড়াদের মতো চলাফেরা করো। তোমার ওইসব পোষা হিজড়ারা কি করে জানো? মহল্লার দোকানে দোকানে চাঁদাবাজি করে, ভদ্রলোকদের হয়রানি করে বেড়ায়। এই তো গতকালই আর্কিটেক্ট সাহেবের 3 মাসের নাতির মুখ দেখতে বলে বাড়ি ঢুকেছিল, উল্টো করে ঝুলিয়ে শিশুটাকে আরো কত ধরনের অত্যাচার করে ওরা, তুমি জানো? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, শেফালি আর বিউটি আপুকে কিছু করেছে? করেনি তো, তাই না? ওরা করেনি, কিন্তু তোমার আশকারা পেয়েই তো ওরা স্বজাতিরা মহল্লায় ঢুকে এমন করছে। স্বজাতি মানে? আমরা সবাই একই জাতি, সবাই মানুষ। শেফালি আর বিউটি আপু যদি কিছু করে থাকে তাহলে আমাকে বলুন, বাকিদের তো আর আমি লিড করিনি। থানায় কমপ্লেইন করুন। জালালউদ্দিন পাশ থেকে তার স্ত্রী বলে, বাদ দাও তো, এই মেয়েকে তুমি চেনো না? কোনো মুরব্বি জ্ঞান নেই এই মেয়ের, এর সাথে কি কথা বলছো তুমি? তারপর আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, শুনুন ভাই, আপনি সজ্জন ব্যক্তি, তাই আপনাকে বলছি একটু রয়ে সয়ে চলাফেরা করতে বলুন মেয়েকে, আর পারলে একটু ভদ্রতাও শেখাবেন। আঙ্কেল, আমার কিছুই করার নেই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। শামিন দেখো, ওই দিন সন্ধ্যার পর থেকে তোমার প্রতি আমি যথেষ্ট বিরক্ত ছিলাম। আমি এখন যথেষ্ট মর্মাহত, তাই তোমাকে ধমকাচ্ছি না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত বদলে নাও, বারবার বলছি। না আঙ্কেল, আমি গুটিয়ে নিয়েছি সব কিছু থেকে। শামিন, তুমি কি ভুলে গিয়েছো নমিনেশন পাওয়ার জন্য তুমি কি কি করেছিলে? ভুলে গিয়েছো তুমি কতটা পরিশ্রম করে তুমি এই পর্যায়ে এসেছো? কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে, কোনো অবৈধ উপায় অবলম্বন না করে ভুলে গেলে সব? কিচ্ছু করার নেই আঙ্কেল। চাইছোটা কি তুমি? পুনর্নির্বাচন আঙ্কেল। কথাটি বলে কবির আলমগীরের মুখের উপর ফোন কেটে দেয় সামিন। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই সামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, ভাই, মহল্লার কিছু লোকজনের সাথে ভাবি হাঙ্গামা করছে। ওকে ওর মতো ছেড়ে দে রনি, ও সামলে নিতে পারবে, বিরক্ত করিস না ওকে। আমি নির্বাচনে দাঁড়াবো আবার। আতাউর আলম হতভম্ব হয়ে যায়। আলো বাবার দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে, হ্যাঁ দাঁড়াবে। আতাউর আলম উঠে দাঁড়ায়, আতঙ্কিত মুখ নিয়ে বলে, অসম্ভব, আমি আবার ওই মরণ খেলায় নামতে চাই না, একবারেই না, তুই বাদ দে। কেন বাদ দেব? বাদ দেব না আব্বু, আবার নির্বাচন হবে, তুমি দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে, ভোট হবে, তুমি জিতবে, আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না আব্বু। আতাউর আলম মেয়ের মাথায় হাত রেখে নরম গলায় বলে, এত জেদ বড় খারাপ জিনিস মা, এত জেদ করিস না। আমি আগের বার ভুল করেছিলাম, আমার মতো লোকের রাজনীতি মানায় না মা। আমার মতো সাপোস লোক, যার কোনো লোক বল নেই, অর্থ নেই, তার রাজনীতি মানায় না। কিন্তু তোমার দেশ সেবা করার মতো একটা উদার মন আছে আব্বু, ওটাই যথেষ্ট আব্বু। সবটা যখন অগোছালো হয়েই গিয়েছে, আর একবার এই খেলাটা আমি খেলে দেখতে চাই। তুমি একটা সুযোগ পেয়েছো আব্বু, তুমি দাঁড়াবে, তুমি অবশ্যই নির্বাচনে দাঁড়াবে, এবং ওই ইয়াসার মির্জাকে তুমি জিতে দেখিয়ে দিবে, অবশ্যই দেখিয়ে দিবে। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে সে। যে কোচিং সেন্টারে আলো পড়ায় সেখানে হেড ম্যাম এখনো এসে পৌঁছায়নি। চাবি তার কাছে। কোচিং সেন্টারটা গলির মেইন রোডের ধারে। আলো পোচের নিচে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আজ পিরিয়ডে হয়েছে, তাই মেজাজটা একটু বেশি বিগড়ে গিয়েছে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই আলো চোখ মুখ ভয়ে শুকনো হয়ে যায়। কিছু খ্যাপা কুকুর ওদিক ছুটে আসছে। আলোর ডান পাশে একটা বাইক রাখা ছিল। সে ভয় পেয়ে বাইকের পেছনে গিয়ে দাঁড়ায়। আলোর দুর্ভাগ্য, কুকুরগুলো তার সামনে এসেই দাঁড়িয়ে আছে। আলোকে দেখছে সবটা। এমনিতেই এই মাসে সব কুকুর খ্যাপা হয়ে যায়।
তার উপর এগুলো কেমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে, জিভ বের করে আছে। আজ আলোর 12টা বেজে গেলেও যেতে পারে। সে ঢকিলে এদিক ওদিক অসহায়ের মতো তাকাচ্ছে। মেইন রোডের অপোজিটের চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোকে দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছিল সামিনের চোখে মুখে সংকোচ। সে জানতো না আলো এখানে পড়ায়, তাহলে সে আসতো না কখনোই। তার ফোনের রিংটোন বেজে যাচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিতা উদাসী গলায় বলে, ভাইয়া তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমাকে। আসছি। শুকনো গলায় বসে সামিন ফোন কেটে দেয়। কোনো উপায় না দেখে আলোর দিকে এগিয়ে যায় সামিন। কুকুরের ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল আলোর, ছুটতেও পারছিল না সে। অসহায়ের মতো ডান দিকে তাকাতেই সে থ মেরে যায়। নেভি ব্লু রঙের শার্ট গায়ে, অগোছালো চেহারায়, ক্লান্ত ভঙ্গিতে সামিন তার দিকে এগিয়ে যাচ্ছে। আলো দাঁড়িয়ে থাকে সামিনের দিকে তাকিয়ে। লোকটাকে দেখে মনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আর শেভ করেনি। ফর্সা মুখে খোঁচাখোঁচে দাড়ি, বাহুবলীর মতো শরীরটাকে রোগা লাগছে বেশ। সামিন আলোর একেবারে কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমার বাইক। আলো অবাক হয়ে বাইকটার দিকে তাকায়। সে এতক্ষণ সামিনের বাইকে হালান দিয়ে দাঁড়িয়েছিল। মুখ ভর্তি সংকোচ নিয়ে সে সরে দাঁড়ায়। সামিন বাইকে উঠতে যাবে তখনই আলো নিচু স্বরে বলে ওঠে, কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে যান। সামিন দাঁড়িয়ে পড়ে। আলো নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে নিচু হয়ে একটা ইটের টুকরো তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারে। কুকুরগুলো দৌড়ে সেদিকে যায়। সামিন বলতে না চেয়েও বলে ওঠে, আমার কাছে হেল্প চাইতে তোমার আত্মসম্মান অসম্মানিত হলো না তো? আপনার জায়গায় একজন পথচারী হলেও আমি হেল্প চাইতাম। নিচু গলায় বলে আলো। সামিন কিছু না বলে আবারও বাইকে উঠতে যাবে তখনই আলো বলে ওঠে, আমার বাবা আবারও নির্বাচনে দাঁড়াবে। ভালো। এক শব্দে জবাব দেয় সামিন। আলো বলতে থাকে, এইবার সে জিতে দেখাবে নির্বাচনে। আচ্ছা ঠিক আছে। সামিনের ঠান্ডা জবাবে কোনো এক অদ্ভুত কারণে আলো মেনে নিতে পারছে না। সে সামিনকে উত্তেজিত করতে বলে ওঠে, আপনার দয়া ছাড়াও মাথা উঁচু করে বাঁচা যায়, সেটা এবার আমি দেখিয়ে দিব। সামিন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি পদত্যাগ করেছি, তার জন্য আবার নির্বাচন হবে। এটাও কিন্তু এক প্রকার দয়া। আলো, দয়াটুকু নিতে তোমার আত্মসম্মানে বাঁধল না? আলো শীতল চোখে সামিনের দিকে তাকায়, তারপর ক্ষেপে গিয়ে বলে, না, কারণ আপনি গতবার অবৈধভাবে ভোটে জিতেছেন। আপনার পদত্যাগ করা উচিত, এটা দয়া নয়। সামিন তাচ্ছিল্যের হাসি হাসে। সে হাসি আলোকে পীড়া দেয়। সে দাঁত খিচিয়ে বলে, খুব আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি, তাই না? খুব আত্মবিশ্বাস। তাহলে একটা বাজি ধরবেন আমার সাথে? কি বাজি? আপনি আবার ভোটে দাঁড়াবেন। সামিন আলোর দিকে সরু চোখে তাকায়, তারপর বলে, আবার যদি ভোটে দাঁড়ানোর হতো তাহলে আমি পদত্যাগ করলাম কেন? আলোর মাথায় জেদ চেপে গিয়েছে। গম্ভীর কণ্ঠে বলে, আপনার অহংকার আমি ভাঙতে চাই। আপনি পদত্যাগ করেছেন এবং পুনরায় আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তবে এইবার কোনো দল থেকে টিকিট নিয়ে নয়, আমার বাবার মতো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে। রাজি বলুন? আছে দম? অনেক তো দলের নাম ভাঙিয়ে খেলেছেন, এখন নিজের ক্ষমতা দেখান পারলে। সামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, বাচ্চামো করো না। কথাটি বলে সামিন আবারও বাইকে উঠতে যাবে, অমনি আলো বলে ওঠে, ঠিক জানতাম আপনার ক্ষমতা আসলে ওই দল। নিজের কিছু নেই, ভয় পাচ্ছে ইয়াসার মির্জা। সামিন দাঁড়িয়ে পড়ে, আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ওকে, ধরলাম বাজি। তো মনে করো যদি তোমার বাবা জিতে যায় তাহলে কি হবে? তাহলে আপনি আমার আব্বুর পায়ে নাকে খত দিবেন। সামিন চুপ করে আলোকে দেখে, তারপর বলে, তাই? আর যদি আমি জিতি, যেটা আমি বলবো সেটা শুনতে পারবে? আলো চুপ করে থাকে। সামিন বলে, দম তো তোমার নিজের নেই আলো,
তাই আমার দম নিয়ে প্রশ্ন করো না। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ঘুমাও। তোমার বাবার জন্য অগ্রিম শুভকামনা। আলো দাঁতের দাঁত চেপে বলে ওঠে। আমি রাজি। সামিন তাচ্ছিলের হাসি হাসে, তারপর বলে, তাই ভেবে দেখো আলো, বেশি কনফিডেন্স ভালো না। আমি রাজি। কি চান আপনি? আমাকেই তো চাইবেন তাই না? ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে, কারণ আমি জানি আপনি জিততে পারবেন না। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতের দাঁত চেপে বলে, এই আলো ভয় পাওয়ার মেয়ে না সামিনিয়া স্যার। আমি রাজি। বাবা জিতলে আপনি আমাদের কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, নিজের কথায় নিজে জড়িয়ে যাবে আলো, পরে আমাকে দোষ দিও না। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামিন বাইকে উঠে বাইক স্টার্ট করে চলে যায়। আলো হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। গা এখনো জেদে কাঁপছে। যা হয় হোক, ওই লোকটাকে ওর ক্ষমতা দেখিয়েই ছাড়বে আলো। ওর দলের জন্য লোকজন ওকে ভোট দেয়, এটা হাড়ে হাড়ে টের পাবে এইবার নির্বাচনে হেরে ওই সামিন ইয়াসার মির্জা। কোচিং সেন্টারের হেডম্যাম রিক্সা থামিয়ে আলোর সামনে দাঁড়ায়। অপরাধীর গলায় বলে, সরি, 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম তোমায়, সরি আলো। আলো ম্যামের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? আর বলো না, গলির ওই মাথায় মেন রোডে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা নীল রঙের R15কে একটা বালু ভর্তি ট্রাক রাস্তায় পিষে দিয়ে গিয়েছে। লোকটার মাথা থেতলে গিয়েছে। আমি দূর থেকেই দেখেছি। লোকের ভিড়, রক্তের বন্যা বয়ে গিয়েছে। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লোকটা মনে হয় না বাঁচবে আলো। এক নাগারে বলে ওঠে হেডম্যাম। আলো কেঁপে ওঠে। নীল রঙের R15 তো সামিনে গিয়েছে এই মাত্র। আলো এদিক ওদিক তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হেডম্যাম বলে ওঠে, তোমার কি হয়েছে আবার আলো? আলো একটা ঢোক গিলে বলে, ম্যাম আজকে আমাকে ছুটি দিন, সরি। আলো কথাটি বলে মেইন রোডের নামে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে বলে, সদর হসপিটাল চলুন। আলো বুঝতে পারছে না তার এত অস্থির লাগছে কেন। ফোনে বারবার ঈশিতাকে ফোন দিচ্ছে আলো। ঈশিতা ফোনটা ধরছে না। আলোর অস্থিরতা বেড়ে যাচ্ছে। হসপিটালের সামনে রিক্সা থামিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে সোজা ইমার্জেন্সি ইউনিটে চলে যায় আলো। প্রচুর লোকজন সেখানে। সরাসরি ইউনিটে ঢুকতেই একজন নার্স এসে তাকে থামায়। আরে আরে, কোথায় যাচ্ছেন? আলো এদিক ওদিক তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এইমাত্র ঝিলবাড়ি অ্যাক্সিডেন্ট স্পট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে। R15-এর আরোহী, অবস্থা খুবই খারাপ তার। আলো আতঙ্কিত মুখ নিয়ে তাকিয়ে থাকে নার্সের দিকে। নার্স বলে, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আলো কেঁপে ওঠে। নার্স আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, তার পরিবার থেকে এখনো কেউ আসেনি। আপনি কে? ভিকটিম কি হয় আপনার? আলো বিধ্বস্ত চেহারা নিয়ে নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, স্বামী। নার্সটি আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে বলে ওঠে। আলো চমকে ওঠে। অবচেতন মনে এইমাত্র সে সামিনকে নিজের স্বামী বলল। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। পেছন থেকে হঠাৎ একজন ডক্টর বলে ওঠে, কি হয়েছে লিপি? ডক্টর মুখে মাস্ক খুলে বলে আলোর দিকে তাকায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, ওনার এখন কি অবস্থা?